হ্যালো স্টুডেন্টস, এবার আমরা মডিউল 2টা স্টার্ট করব। একটু দেখি মডিউল 2তে আমরা কি কি চ্যাপ্টার কভার করব। ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে এভলিউশনারি থটস। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে অরিজিন অফ লাইফ। থার্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে মেকানিজম অফ এভলিউশন। Fourth one, animal behavior. And fifth one, taxonomy and classification. এবার আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা এভলিউশনারি থটস সেটা স্টার্ট করি। এভলিউশনারি থটস পড়তে গেলে আমাদের দুজন সায়েন্টিস্টের প্রিন্সিপালসগুলো জানতে হবে। দুজন সায়েন্টিস্ট কে কে? লামার্ক আর ডারউইন। প্রথমে দেখে নিই লামার্কিজম। লামার্কিজম আর লামার্কিয়ান ইনহেরিটেন্স কে দিয়েছিলেন? ফ্রেঞ্চ বায়োলজিস্ট জে.বি. লামার্ক। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে অর্গানিজমটা সম্পূর্ণ লাইফ টাইমে, মানে যতদিন সে বেঁচে আছে ততদিন যে ক্যারেক্টার্সগুলো অ্যাকোয়ার করে, যে ক্যারেক্টার্সগুলো সে পায়, অ্যাকোয়ার করে, সেটা ইনহেরিট হয় তার অফস্প্রিং এর মধ্যে। এই থিওরি পাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1809 ইন হিজ বুক ফিলোসফি জুলজিক বুকে। কোন বুক বললাম? ফিলোসফি জুলজিক। এই বুকে 1809 ইন দ্য ইয়ার অফ 1809 তার যে প্রিন্সিপালস গুলো, অর্থাৎ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স, সেগুলো সব পাবলিশ হয়েছিল। এবার দেখা যাক উনি কি কি ক্যারেক্টার বলেছিলেন বা কি কি প্রিন্সিপাল বা কি কি পস্টুলেশনস দিয়েছিলেন। ফার্স্ট উনি বলেছিলেন organisms and their organs have a general tendency to increase in size. যত এভলিউশন এগোতে থাকে তত অ্যানিমালস আর তার অর্গ্যানস গুলো সব সাইজে বড় বড় হতে হতে থাকে, মানে টেন্ডেন্সি আছে বড় হওয়ার। এটা হলো ফার্স্ট পস্টুলেশনস, মানে organisms and their organs increase in সাইজ। নেক্সট যে পস্টুলেশনটা দিয়েছিলেন সেটা হলো এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সেস অল দ্য অর্গানিজমস। এনভায়রনমেন্ট সব অর্গানিজমকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করে। কেন ইনফ্লুয়েন্স করে? যে একটা যে কোনো স্লাইট চেঞ্জ যদি এনভায়রনমেন্টে আসে তাহলে সেটা অর্গানিজমের মধ্যেও চেঞ্জ আনবে। এনভায়রনমেন্টের যে কোনো চেঞ্জ অর্গানিজমের মধ্যে চেঞ্জ আনবে। চেঞ্জ in environment will bring about change in organism. থার্ড যে ক্যারেক্টারটা কি বলেছিলেন সেখানে বলেছিলেন গ্রোথ অফ বেটার ইউজড পার্ট অ্যান্ড ডিক্লাইন অফ লেস ইউজড পার্ট। মানে কোনো অ্যানিমাল যে পার্টটা বেশি ব্যবহার করবে তার লাইফ টাইমে সেই পার্টটা আরো বেটার গ্রোথ হবে, আর যে পার্টটা কম ইউজ করবে সেটা আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাবে। গ্রোথ অফ বেটার ইউজড পার্ট অ্যান্ড ডিক্লাইন অফ লেস ইউজড পার্ট। আর ফোর্থ যে ক্যারেক্টারটা দিয়েছিলেন সেটা হলো ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স। মানে একটা অ্যানিমাল তার লাইফ টাইমে যে ক্যারেক্টারগুলো ইনহেরিট করবে সেগুলো সবই তার অফস্প্রিং এর মধ্যে ইনহেরিট হবে। এই হলো আমার লামার্কিজম। এবার একটু জেনে নিই লামার্কিজমের মেরিটস গুলো কি কি।
মানে অ্যাডভান্টেজেস, উনি কি কি ভালো দিক তার প্রিন্সিপালের মধ্যে দিয়ে আমাদের কাছে আনার চেষ্টা করেছিলেন। আমরা সবাই জানি যে লামার্কিয়ান থিওরি ওয়াজ সিম্পল অ্যান্ড এটা দিয়ে ফার্স্ট বোঝা গিয়েছিল যে অ্যানিমালের কিভাবে চেঞ্জ আসছে। ভীষণই সিম্পল থিওরি ছিল, আর এটা দিয়ে প্রথম বোঝা গিয়েছিল যে অ্যানিমালের মধ্যে চেঞ্জেস কিভাবে আসছে। আর এটা কিন্তু খুব ওয়াইড স্প্রেড থিওরি, সিম্পল অ্যান্ড ওয়াইড স্প্রেড থিওরি। সেকেন্ড যে মেরিট, সেটা আমরা কি বলতে পারি, লামার্কিয়ান থিওরি এটা বলেছিল যে এনভায়রনমেন্টে ভেরিয়াস অর্গানের ইউজ আর ডিসইউজ কিন্তু অ্যানিমালকে অ্যাফেক্ট করে। ইউজ আর ডিসইউজ সম্বন্ধীয় যা যা মানে পদ্ধতিগুলো আছে বা যা যা জিনিসগুলো আছে সেটা কিন্তু উনি তার প্রিন্সিপালের মধ্যে দিয়ে আনার চেষ্টা করেছিলেন, ইউজ অ্যান্ড ডিসইউজ। এই হলো আমার লামার্কিয়ান থিওরি। লামার্কিয়ান থিওরির এক্সাম্পল যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো জিরাফের যে লম্বা নেক হয়, লং নেক, সেটা উনি বলেছিলেন যে গাছের পাতা খাওয়ার জন্য যে জিরাফগুলো চেষ্টা করেছিল উঁচু ডালের পাতা খেতে, তাদের আরো উঁচু উঁচু ডালের পাতা খাওয়ার জন্য লম্বা গলাটা আস্তে আস্তে আরো লম্বা হয়ে গিয়েছিল। এটা অনেকটা ইউজ অ্যান্ড ডিসইউজের উপর ডিপেন্ডেন্ট। এই হলো আমার লামার্কিয়ান থিওরি। এরপর আমরা একটু দেখে নেব নিও লামার্কিজম। Neo-Lamarckism is a modern theory based on the influence of environmental factors on genetic changes. Lamarck শুধুমাত্র environmental changes এর উপর ডিপেন্ড করে তার ক্যারেক্টার্স গুলো বা তার প্রিন্সিপালস গুলো বলেছিলেন, কিন্তু নিও লামার্কিজম জেনেটিক চেঞ্জেস আর এনভায়রনমেন্টাল চেঞ্জেস দুটোকেই পাশাপাশি এনে ক্যারেক্টার্স গুলো আরো রিডিফাইন করার চেষ্টা করে। এবার একটু আমরা নিও লামার্কিজম আর লামার্কিজমের ডিফারেন্সটা দেখে নিই। ফার্স্ট কি ক্যারেক্টার দেখব? ফার্স্ট দেখব ভেরিয়াস ইনডিউসিং ফ্যাক্টরস। লামার্কিজমের ক্ষেত্রে ভেরিয়াস ইনডিউসিং ফ্যাক্টরস কি কি ছিল? লামার্কিজমের ক্ষেত্রে ভেরিয়াস ইনডিউসিং ফ্যাক্টরস ছিল ইন্টারনাল ফোর্সেস, এনভায়রনমেন্টাল চেঞ্জেস, and use and disuse of organs. ইন্টারনাল ফোর্সেস মানে ইন্টারনাল লার্জ অ্যানিমালের চেঞ্জ হওয়ার, এনভায়রনমেন্টাল চেঞ্জেস অ্যান্ড ইউজ অ্যান্ড ডিসইউজ, কোন অর্গানটা ইউজ হবে কোন অর্গানটা ইউজ হবে না সেটা। আচ্ছা, এবার নিও লামার্কিজমের ক্ষেত্রে নেচার অফ ভেরিয়াস ইনডিউসিং ফ্যাক্টরস কি কি ছিল? এনভায়রনমেন্টাল চেঞ্জেস তো অবভিয়াসলি, but not use and disuse, and internal forces. Internal forces আর use and disuse কোনোভাবে নিও লামার্কিজমের ক্ষেত্রে এর কোনো দাম ছিল না। তারা কিন্তু শুধুমাত্র এনভায়রনমেন্টাল চেঞ্জেসটাকে নিয়েছিল, ইউজ অ্যান্ড ডিসইউজ আর ইন্টারনাল ফোর্সেস নিয়ে কোনো রকম কিছু তারা বলেননি, বা তাকে ভেরিয়াস ইনডিউসিং ফ্যাক্টরসের মধ্যে নিও লামার্কিজমের যে বক্তারা ছিলেন তারা এটাকে গণ্য করেননি। নেক্সট যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে সেলস ইনভলভড। সেলস ইনভলভ যদি আমরা জানতে চাই লামার্কিজমের ক্ষেত্রে, লামার্ক কি বলেছিলেন? অনলি সোম্যাটিক সেলস আর ইনভলভড। আর নিও লামার্কিজমে কিন্তু বোথ সোম্যাটিক অ্যান্ড জার্ম সেলস, সোম্যাটিক জার্ম সেলস দুটোই কিন্তু ইনভলভ ছিল নিও লামার্কিজমে। এবার থার্ড যে ক্যারেক্টারটা আমরা দেখব সেটা হচ্ছে নেচার
of inherited characters. এখানে acquired characters আর ইনহেরিটেড অ্যানিমাল যাই ইনহেরিট করুক না তার লাইফ টাইমে সবটাই কিন্তু ইনহেরিট হচ্ছে। আর নিও ল্যামার্কিজমে যদি জার্ম লাইনে চেঞ্জটা আসে অনলি সেটাই কিন্তু ইনহেরিট হচ্ছে, অনলি জার্মিনাল ভেরিয়েশনস আর ইনহেরিটেবল। এই হচ্ছে ল্যামার্কিজম আর নিও ল্যামার্কিজমের ডিফারেন্স। এবার আমরা একটু ল্যামার্কিজমের ডিমেরিট দেখে নিই। ফার্স্ট হচ্ছে উনি বলেছিলেন অ্যানিমালের ইন্টারনাল ফোর্স বা ইন্টারনাল আর্জের ওপর ডিপেন্ড করে অ্যানিমালের মধ্যে চেঞ্জ আসে, কিন্তু ব্যাপারটা পুরোপুরি সঠিক নয়। আজ যদি আমার ইচ্ছে হয় যে আমার একটা ডানা গজাবে, তো অবভিয়াসলি সেটা আমার ডানা গজিয়ে যাবে না। তো ইন্টারনাল ফোর্স or internal urge is not true. সেকেন্ড হচ্ছে উনি বলেছিলেন যে অ্যানিমালের এভলিউশনারি দিক থেকে যত আগে এগোতে থাকে তত সে সাইজে বাড়তে থাকে, which is not true. জেনারেল টেন্ডেন্সি টু ইনক্রিজ, এটা ট্রু নয়। তারপর উনি বলেছিলেন যে সব অ্যাকোয়ার্ড ক্যারেক্টারসই কিন্তু ইনহেরিটেড হবে অফস্প্রিং এর মধ্যে, কিন্তু আমরা জানি সোম্যাটিক সেলে কোনো রকম কোনো চেঞ্জেস এলে সেটা ইনহেরিটেড হয় না, যদি না জার্ম সেলসে কোনো চেঞ্জ আসে তবে জার্ম লাইনে কোনো চেঞ্জ এলে সেটাই একমাত্র ইনহেরিটেড হয়। এই হচ্ছে ল্যামার্কিয়ান থিওরির ডিমেরিটস। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে থিওরি অফ ডারউইনিজম। চার্লস ডারউইন এই থিওরিটা দিয়েছিলেন। উনি কি কি বলেছিলেন একটা একটা করে দেখে নিই। ফার্স্ট যে থিওরিটা দিয়েছিলেন সেটা হচ্ছে প্রডিজালিটি অফ রিপ্রোডাকশন অর ওভার প্রোডাকশন, মানে সব অ্যানিমালেরই একটা টেন্ডেন্সি থাকে ওভার প্রডিউস করবে যাতে তার প্রজেনিটা সার্ভাইভ করার চান্সেস বজায় থাকে। এইটা হচ্ছে প্রডিজালিটি অফ রিপ্রোডাকশন, মানে দে ইনক্রিজ ইন আ জিওমেট্রিক রেশিও, লিভিং অর্গানিজমস ইনক্রিজ ইন আ টেরিফিক রেট। সবার কিন্তু ওভার প্রডিউস করার একটা টেন্ডেন্সি থাকে যাতে তার প্রজেনিটা সার্ভাইভ করার ম্যাক্সিমাম চান্স থাকে। নেক্সট যেটা ভেরি ফেমাস, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সব অ্যানিমালসদের মধ্যে সে ইন্ট্রাস্পেসিফিক হোক ইন্টারস্পেসিফিক হোক, নিজেদের মধ্যে হোক বা অন্য অ্যানিমালের সাথে হোক বা এনভায়রনমেন্টের সাথে হোক, সবার সাথে কিন্তু সব অ্যানিমালের একটা স্ট্রাগল আছে বা কম্পিটিশন আছে। এই কম্পিটিশন বা এই স্ট্রাগল তিনটে টাইপের হয়। একটা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক, সেম স্পিসিসের মধ্যে স্ট্রাগল। সেকেন্ড হচ্ছে ইন্টারস্পেসিফিক, আর থার্ড হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রাগল। এনভায়রনমেন্টের সাথে যে স্ট্রাগল, ইন্টারস্পেসিফিক মানে দুটো আলাদা আলাদা স্পিসিসের মধ্যে যে স্ট্রাগল। থার্ড হচ্ছে ন্যাচারাল সিলেকশন, নেচার যাকে সিলেক্ট করবে, নেচার যাকে মনে করবে যে হ্যাঁ এ একদম ঠিক আছে, অনলি সেই সার্ভাইভ করবে। ফোর্থ হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সে যে সবচেয়ে বেশি ফিট হবে নেচারে, যে সব স্ট্রাগল যে সব কম্পিটিশন থাকা সত্ত্বেও সার্ভাইভ করতে পারবে, অনলি তারই কিন্তু প্রজেনি আগে যাবে। ফিফথ হচ্ছে ভেরিয়েশন অ্যান্ড হেরিডিটি। সব অ্যানিমালস একরকম দেখতে নয়, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভেরিয়েশনস আছে। প্রত্যেক অ্যানিমাল তার
অন্য অ্যানিমেলের থেকে বা প্রত্যেক স্পিসিস তার আলাদা স্পিসিস সের থেকে সম্পূর্ণ রকমের ডিফারেন্ট, তার জেনেটিক মেকআপে বিভিন্ন চেঞ্জেস রয়েছে, বা প্রত্যেকটা অ্যানিমেল তার পেরেন্ট অ্যানিমেলের থেকেও কিন্তু আলাদা। এইগুলোই হচ্ছে ভেরিয়েশন। এবার একটু দেখে নেওয়া যাক মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ডারউইনিজম। মেরিটস অর্থাৎ অ্যাডভান্টেজেস কি? Darwin first recognized major factor in adaptation of animals and that is natural selection. তিনি বলেছিলেন ন্যাচারাল সিলেকশনই অ্যাডাপ্টেশনের জন্য মেন ফান্ডা, অর্থাৎ যাকে নেচার সিলেক্ট করবে সেই সার্ভাইভ করবে, যাকে নেচার সিলেক্ট করবে না সে কিন্তু আস্তে আস্তে নেচার থেকে ডিমিনিশ করে যাবে। নেক্সট আমরা দেখব ডিমেরিটস। ডিমেরিটস অর্থাৎ ড্রব্যাকস। এখানে আমরা জানি যে উনি অর্থাৎ ডারউইন ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গ্যানস অ্যান্ড ভেস্টিজিয়াল অর্গ্যানস, ইউজ অ্যান্ড ডিসইউজ যেটা লামার্ক বলেছিলেন, আর ভেস্টিজিয়াল অর্গ্যানস সেই সম্পর্কে উনি কিন্তু কিছু এক্সপ্লেন করেননি। হি ডিড নট ডিফারেন্সিয়েট বিটুইন সোম্যাটিক অ্যান্ড জার্মিনাল ভেরিয়েশন। সোম্যাটিক ভেরিয়েশন হলে সেটা আদৌ অ্যাকোয়ার হবে কি, বা হেরিডিটারি ওয়েতে সেটা যাবে কি, বা জার্মিনাল হলে সেটা ভেরিয়েশনের থ্রুতে যাবে কি না প্রজেনিতে, সেই সম্বন্ধে উনি কিছু বলেননি। হি এক্সপ্লেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বাট নট দ্য অ্যারাইভাল অফ দ্য ফিটেস্ট। ফিটেস্ট যে সে কিভাবে এসেছে সেটা কিন্তু উনি এক্সপ্লেন করেননি, কিন্তু কিভাবে ফিটেস্ট যে সে সার্ভাইভ করছে সেটা তিনি এক্সপ্লেন করেছিলেন। এই হলো ডিমেরিটস অফ ডারউইনিজম।